আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হলো আমার অমরনাথ যাত্রার ভিডিও। তো আমার অমরনাথ যাত্রা করতে গিয়ে কি কি লাগছে ও কি কি করতে হয়েছে সেইটা আমি এখন বলে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাদেরকে মেডিকেল করাতে হবে, যে কোনো সরকারি হাসপাতাল থেকে, যেটা ওয়েবসাইটে দেবে অমরনাথ যাত্রা, সেখান থেকে আপনারা মেডিকেলটা করিয়ে নিতে হবে। তারপর ব্যাংক থেকে আপনাদেরকে একটা টাইম দেওয়া হবে, সেই টাইমে ব্যাংক থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তারপরে আপনাদেরকে মানে যাত্রার জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেট থেকে আপনাদেরকে যাত্রা শুরু করতে হবে। তো আমার যাত্রার ডেট দেওয়া হয়েছে 4 তারিখে। তো আমি 4 তারিখ থেকে যে ডেটে আছে সেই ডেট থেকে আমি যাত্রা শুরু করব। তো আপনারা সাথে থাকুন, আমি একের পর এক আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকবো। আপনারা সেই ইনফরমেশন অনুযায়ী পরবর্তীকালে যদি আপনারা অমরনাথ যাত্রা করেন তো আপনারা সেটা দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, আমার যে যাত্রাটা শুরু হচ্ছে সেটি 8 তারিখ থেকে। তো আগে যে ভিডিওতে আমি বলেছিলাম 4 তারিখ, সেটা নয়। 4 তারিখে আমি ট্রেনের থেকে করে জম্মুতে যাব। তো জম্মুতে পৌঁছতে 2 দিন সময় লাগবে, 6-7 তারিখের মধ্যে পৌঁছবো। তো ওখান থেকে আমি 8 তারিখের থেকে যাত্রাটা শুরু করব। আপনারা থাকুন আমার সাথে, আমি যাত্রার মুহূর্তে প্রত্যেকটি পদে পদে আপনাদেরকে ইনফরমেশন দেবো। আর একটা ইনফরমেশন হলো, যত কম পরিমাণে জিনিসপত্র নিয়ে যাবেন তত আপনাদের জন্য ভালো হবে। আর মানে বন্ধুরা, আমি চলে এলাম কলকাতা স্টেশনে। তো এখান থেকেই আমার যাত্রার জার্নি শুরু হবে। সাথে আমার দিদি আর জামাইবাবু আছে, আর আরেকটি দিদি আর একটি জামাইবাবু আছে। তো আমার যাত্রা শুরু হলো, ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেনে চলতে শুরু করলো। যাত্রা পথে আপনারা সাথে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে ইনফরমেশন দিতে যাব। ফরেস্টনাথে পৌঁছে গেলাম। ফরেস্টনাথ, সেখানেও ট্রেকিংয়ের ব্যবস্থা আছে। তো জম্মুতে পৌঁছে গেলাম, জম্মু স্টেশনে নেমে পড়লাম। জম্মু স্টেশন থেকে বেরিয়ে একটি রেস্ট রুম বলে জায়গা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা RFID কার্ডটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেখানেই। এই হলো RFID কার্ডটি। তো আপনারা এই RFID কার্ডটি বানিয়ে নিতে পারেন এখান থেকে। এই কার্ডটি ছাড়া আপনাদেরকে অমরনাথ যাত্রা করতে দেবে না। এই কার্ডটি আপনার যে রেজিস্ট্রেশনটি আছে ব্যাংক থেকে, সেই কাগজটি দেখিয়ে আপনাদেরকে তুলে নিতে হবে। জম্মুর রেস্টরুম বা অন্য যে কোনো পেহেলগাঁও, শ্রীনগর বা চন্দনবাড়ি, যে কোনো জায়গা থেকে আপনারা তুলে নিতে পারেন। তো আমার যাত্রা চললো। আমি এখন জম্মু থেকে বেরিয়ে যাচ্ছি বাই কার। যেতে যেতে রাস্তায় কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ভিডিওর মারফত। যত জম্মু থেকে কাশ্মীরের দিকে ভিতরে ঢুকবো, তত আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারবো।
আপনারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন। এখন পাহাড়ের মধ্যেখান দিয়ে আমরা চলেছি রাস্তা ধরে। এই রাস্তা ধরে যে পাহাড়ের চারধারে পাহাড় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এরকম অনেক ট্যানেল দেখতে পেয়ে যাবেন। তো পাহাড় কেটে পাহাড়ের মধ্যখান দিয়ে ট্যানেলগুলি তৈরি করা হয়েছে। বহু কোনটা 5 কিলোমিটার, কোনটা 4 কিলোমিটার এরকম ট্যানেল দেখতে পেয়ে যাবেন। পাহাড়ের মধ্যেখানে একটি হোটেলে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম, তারপরে আবার যাত্রা শুরু হলো। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা আমি যেতে যেতে প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যে চোখ ধাঁধানো ছাড়া আর কিছু বলা যায় না। চোখ ধাঁধিয়ে দিচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা এসপি মুখার্জি ট্যানেলের কাছে পৌঁছে গেলাম। এটি এখানে সবথেকে বড় ট্যানেল। প্রায় 9.5 কিলোমিটার রাস্তা দূরে এই ট্যানেলটি তৈরি করা হয়েছে। তো আমরা এসপি মুখার্জি ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ট্যানেলটি প্রায় 9.5 কিলোমিটার রাস্তা জুড়ে আছে। এটি নতুন তৈরি করা হয়েছে। তো টানেল থেকে পার হয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য মাঝে মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর বাড়িগুলি তৈরি করা হয়েছে পাহাড়ের মধ্যে। তো পাহাড়ের মধ্যে কী করে মানুষ জীবনযাপন করে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সূর্যের আলোয় পাহাড়টি যেন আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে। তো আমি পৌঁছে গেলাম বানিহালের লাঙ্গারে। তো এখানে এখন শুয়ে আছি। তো আমি এখন পৌঁছে গেলাম পেহেলগাঁওতে, যেখান থেকে আমার যাত্রা শুরু হবে। পেহেলগাঁওয়ে এখানে লাইন দিয়ে আপনি এক জায়গায় লাইন দেওয়া হচ্ছে RFID কার্ডের জন্য, আরেক জায়গায় রেজিস্ট্রেশনের জন্য। আমাদের করা আছে বলে আমাদের লাইন দিতে হবে না। আমরা অন্য আলাদা করে লাইন দেওয়া আছে, যেই লাইন দিয়ে আমরা সোজা যাত্রা শুরু করব।
তো আমরা চন্দনবাড়িতে পৌঁছে গেলাম। এখন চন্দনবাড়িতে যেখান দিয়ে মেন যাত্রাটা শুরু হয় সেখানে আমরা পৌঁছে গেলাম। দেখছেন কত ভিড় হয়ে আছে। তো এই ভিড়ের মধ্যেই কত কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমারও যাত্রা এখান দিয়ে শুরু। তো আমিও এখান থেকেই যাত্রাটা শুরু করব। প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন পাশে। হাতে লাঠি, মাথায় টুপি দিয়ে আমি যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করার পাশে অনেকগুলি ল্যাঙ্গার দেখতে পেয়ে যাবেন। তো সেই ল্যাঙ্গারে গিয়ে আপনি নিজে খাওয়া দাওয়াটা করে নিতে পারেন পুরো বিনা পয়সায়। তো আমি বলবো বেশি খাবেন না, কারণ হাঁটাহাঁটি করলে অসুবিধা হবে। তো যতটুকু দরকার ততটুকুই আপনারা খেয়ে হাঁটা চালা করতে পারেন। আমার যাত্রা শুরু হয়ে গেল, কারণ অনেকটা দূর যেতে হবে। এই হাঁটতে হলে বেশি খাওয়া ভর্তি থাকলে হাঁটা চলা করতে অসুবিধা হয়। আমি চন্দনবাড়ি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। এবারে আমার যাত্রা শুরু হয়ে গেল। এখানে যদি যাত্রার পাশে পাশে আমি দেখছি অনেক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, ঘোড়া আর মানুষ দাঁড়িয়ে আছে সাথে। দেখছেন ঘোড়া করে মানুষরা যাচ্ছে। তো আপনারা যদি পায়ে হেঁটে না যেতে পারেন, ঘোড়া করেও যেতে পারেন। সেটা আপনাদের দাম দর করে নিয়ে যাওয়া উচিত। আমার মতে বলে পায়ে হেঁটে যাওয়াটাই সব থেকে ভালো হবে। তো চলতে শুরু করলাম, আপনারা থাকুন সাথে। আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তা হলো, আগে ছিল যে রাস্তাটা, এখন নতুন করে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি তৈরি করা হয়েছে। এটি চন্দনবাড়ি দিয়ে চালু হয়ে পিছু টপ পর্যন্ত দেখতে পাবেন এই রাস্তাটি। তো দুটি আলাদা আলাদা রাস্তা তৈরি করা হয়েছে, একটি নিচের রাস্তা, একটি উপরের রাস্তা। তো আমরা উপরের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম পিছু টপ যাওয়ার জন্য। আপনাদের প্রথম বেস ক্যাম্প পাবেন শেষনাগে গিয়ে। তো আপনাকে প্রথম দিনে শেষনাগ পর্যন্ত যা হোক করে পৌঁছাতেই হবে, না হলে কোনো থাকার জায়গা পাবেন না। চন্দনবাড়ি থেকে পিছু টপ পর্যন্ত পুরো খাঁড়া রাস্তা। আপনারা দেখতে পেয়ে যাবেন যে পুরো খাঁড়া রাস্তা আছে। একটি পাহাড় পার হতে হবে। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা ভুলেও যাবেন যে কতটা রাস্তা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ পাহাড়ে চড়ার জন্য ব্যবস্থা নিচ্ছে, উপরে আস্তে আস্তে হেঁটে চলেছে লাঠি হাতে দিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের সৌন্দর্যগুলো।
তো অমরনাথ যাত্রা করতে গিয়ে আপনাদেরকে অমরনাথের কিছু কাহিনী শুনিয়ে রাখি। তো কাহিনী বলতে গেলে ভগবান শিব পার্বতীকে অমর কথা শোনানোর জন্যে এই অমরনাথ পেপে নিয়ে এসেছিলেন। তো অমরনাথ পেপে বন্ধুরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছি। তো আপনারা থাকুন আমার সাথে, আমি পুরো ভিডিওটা বানাচ্ছি। রাস্তায় যেতে যেতে আরও ভিডিও করব, তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আরও রাস্তা এখনও অনেক রাস্তা, এখনও প্রায় 27 কিলোমিটার রাস্তা। তো 27 কিলোমিটার রাস্তা আমাকে এখন হাঁটতে হবে। আমি মাত্র 7 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। পঞ্চতরণী পার হলাম, পঞ্চতরণীর পিছুটা পার হলাম আর শেষনাগের দিকে যাচ্ছি। আপনারা সাথে থাকুন আমার এই যাত্রা। যেটা বলছিলাম, অমরনাথ যাত্রার কাহিনী অনেক আছে। তো কাহিনী বলতে বলতে বলছিলাম যে মহাদেব যখন পার্বতীকে অমরনাথের কাহিনী অমরনাথ যাত্রা করাচ্ছিলেন, তখন মহাদেবের সাথে অনেকগুলি জিনিস এই পেহেলগাঁও থেকে অমরনাথ যাত্রার মধ্যে ছেড়ে গিয়েছে। এরপরে যে আমি শেষনাগে যাব, যে মহাদেবের শেষনাগটি এখানে মহাদেব পার্বতীকে অমরনাথ কথা শোনানোর জন্য গুহায় যখন নিয়ে যাচ্ছিলেন, তখন এখানে ছেড়ে গিয়েছিল। সেই শেষনাগের দিকেই আমি এখন যাচ্ছি, যেখানে শেষনাগটিকে মহাদেবের ছেড়ে দিয়ে গিয়েছিলেন। এরকম ল্যাঙ্গার অনেক দেখতে পেয়ে যাবেন মাঝে মাঝে। পেহেলগাঁও থেকে যাওয়ার পথে বালটাল থেকে একটু কম পরিমাণে পাবেন, কারণ ওটি একদিনের রাস্তা। আর পেহেলগাঁওতে আপনারা দেখতে পাচ্ছেন অমরনাথে আমার যাত্রা। আর এরপরে আরও ভালো ভালো সিন দেখতে পাবেন। আপনারা থাকুন এই ভিডিও পরে। এখানে মহাদেব শেষনাগ থেকে ছেড়ে দিয়ে গিয়েছিলেন বলে কথা প্রচলিত আছে, তাই জন্য দেখতে পাচ্ছেন এই জলটা পুরো নীল রঙের। এটি হলো শেষনাগের বেস ক্যাম্প। এখানে আপনাদেরকে একদিন কাটাতে হবে, কারণ এর পরে 2টোর পরে এখানে আর যেতে দেওয়া হয় না। তো আমি এইখানেই এই বেস ক্যাম্পের মধ্যেই এখানেই একদিন থেকেছিলাম, এই বেস ক্যাম্পে। তো আমার যাত্রা আবার শুরু হলো। শেষনাগ থেকে বেরিয়ে গেলাম, এবারে আস্তে আস্তে হাঁটা দিচ্ছি। যাত্রীরা সব এখানে দাঁড়িয়ে আছে। তো থাকুন আমার সাথে। শেষনাগের পরবর্তী যে সমস্ত জায়গায় যাবো আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দেখাবো। পরের দিন সকালে একদিন কেটে গেল আমার এখানে। তো এখান থেকে আমি যাব গণেশ টপ। সামনের রাস্তা দিয়ে সামনে গ্লেসিয়ার দেখতে পাবেন রাস্তায়।
আপনাকে এখন আমি নিয়ে যাব গণেশ স্টপে, যেখানে শিব তার গণেশকে ছেড়ে দিয়ে গিয়েছিল, ছেলে গণেশকে। রাস্তায় যেতে যেতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের চোখটাকে ধাঁধিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি গণেশ স্টপে। তো এখন আপনারা দেখতে পাবেন গণেশ স্টপটি। আপনারা থাকুন, এরপরে আরও পরকে পর যে সব জায়গাগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এই গণেশ স্টপেই শিব তার ছেলে গণেশকে ছেড়ে দিয়ে গিয়েছিল পার্বতীকে অমর কথা শোনানো। এটি শীতকালে পুরো বরফে ভরে যায়। পঞ্চতরণীতে পৌঁছে গেলাম। তো এখান থেকে আমি কেপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তা প্রচুর দুর্গম, আপনারা যদি আসেন নিজের শরীর স্বাস্থ্য ভেবে চিনতে আসবেন, কারণ প্রচুর দুর্গম রাস্তা। আর কেপে গিয়ে আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। জায়গা আছে নামার, আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি চলে গেল যাত্রীদের নামিয়ে। তো জায়গাটা খুবই সুন্দর দেখতে, একটি নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, দেখছেন আরেকটি হেলিকপ্টার নামছে যাত্রীদের নামানোর জন্য। দেখতে পাচ্ছেন কত দুর্গম রাস্তা। দুর্গম রাস্তা হওয়ার জন্য 2-3 দিন এখানে সময় লেগে যায় আসতে যেতে। তো আপনারা ভেবে চিনতে সব কিছু ডিসিশন নেবেন। আর ভয় দেখাচ্ছি না, আপনারা সুস্থভাবে স্বাভাবিকভাবে এখানে চলে আসতে পারবেন, অনেক ব্যবস্থা আছে। তো বালটালের রাস্তা দেখতে পাচ্ছেন সামনে। আমি কেপের কাছে পৌঁছে গেছি। এক সাইডে বালটালের রাস্তা, এক সাইডে রেলওয়ের রাস্তা। ও আমার বাঁ দিকে যে রাস্তাটি চলে গেছে ওটি বালটালের রাস্তা। আমরা এখন কেপের সামনে পৌঁছে গেছি একদম। এখন দেখতে পাচ্ছেন কেপটা কত সুন্দর সামনে থেকে। আর কিছুটা দূর বাকি আছে, আমি কিছুটা দূর পৌঁছে গেলেই আমি অমরনাথ যাত্রাটা পূর্ণ হয়ে যাবে। আর আপনারা দেখতে পাবেন যে অমরনাথ যাত্রাটা কতটা টাফ আমি এখন বুঝতে পারবো। আর কেপের মধ্যে মোবাইল অ্যালাউ নেই বলে আপনাদের কেপের ভিতরে দৃশ্যটি দেখাতে পারছি না। বন্ধুরা, আমি অমরনাথ কেপের সামনে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অমরনাথ কেপটি। তো আমার অমরনাথ যাত্রাটা সফল হলো আজকে। আর এরপর থেকে আমি বালতালের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাব। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন।